শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে কমিশন। দীর্ঘ নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারী বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বললেন, জবাবদিহিতা নিশ্চিত হলে এই পরিবর্তন আসবে। রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, জানালেন সিইসি। সরকারের রোডম্যাপ অনুসারেই চলছে ভোটের প্রস্তুতি। বিটিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন আওতায় নেই অন্য মামলায় দণ্ডিতরা। আনন্দে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। রক্ত দিয়ে হলেও সুরক্ষার প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার। আলোচনার মাধ্যমে সমাধানের আশা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া চৌধুরী। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। তিনি শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন। এদিকে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তোলা সংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ স্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করার কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রদূত সেসা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে। বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্য ভারসাম্যপূর্ণ করতে চায় বলে জানান সেসা। এ সময় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারী বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের। ভোটের অধিকারই কেবল জবাবদিহিতা তৈরি করতে পারে উল্লেখ করে নির্দিষ্ট সময় পরপর স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। আর সংস্কার আগে নির্বাচন পরে এমন যুক্তিতে খোঁড়া বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। প্রতিটা মানুষের সামনে তথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়াউর রহমানের মতো সততা নিয়ে এগুলে বিএনপিকে রুখার মতো কোনো শক্তি নেই দাবি করে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে বিএনপি। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কেউ না। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় দাবি করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক অভিলাষ পূরণের হাতিয়ার না হতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়,
গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট কাটবে। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা পার্লামেন্ট লাগবে। আওয়ামী অনুপ্রবেশকারী ও নিজেদের কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল বা গোষ্ঠী সরকার গঠন করলে তা কারো জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে, সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, দুটি হোক না কেন। জবাবদিহিতা নিশ্চিতে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি উল্লেখ করে জনগণের পাশে থাকতে বারংবার নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই, যত বড় যাই হই না কেন আমরা নিজেরা যত বড় যাই পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুসারেই নির্বাচনী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই কার্যক্রমকে বিতর্কমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না বলেও জানান সিসি। শিলি রায়ের প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দেয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই জন্য সারা দেশে একযোগে কাজ করবে 65,000 কর্মী। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। Define the scope of the type of assistance that the UN can provide to Bangladesh. The mission has been here last week and it's also here this week. They will continue consult with the political parties, with the government, with civil society, a number of other actors, and then give the recommendations of what kind of election support that the UN can provide together to Bangladesh. এই সময় সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে, এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। নাসির উদ্দিন জানান, সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। এই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রায় 250 জন বিডিআর জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এ সময় জামিন পাওয়া আসামিদের পরিবার ও স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে। শাহাদাত নিশাদের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে সকালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন শুনানি। সকালে আদালতে তোলা হয় কয়েকজনকে, বাকিরা কারাগারের ভবনের বারান্দা থেকে এভাবে চেয়ে আছে ছাতক পাখির মতো। কি ঘটবে তাদের জীবনে? 16 বছরের অপেক্ষার প্রহর কি শেষ হবে? দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার অপেক্ষা। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। প্রান্ত থেকে ছুটে আসেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বজনদের দাবি, যাদের জন্য 16 বছর হারিয়েছে তাদের স্বজনরা, তাদের বিচারের আওতায় আনা হোক। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। 16 বছর হারিয়ে যাওয়া বন্দী সেই বিডিআর সদস্যদের জামিনের পর পুনর্বহাল দাবিও তোলেন কেউ। নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শনিবারের সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি। সহকর্মী তারেক রহমানের তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দফায় দফায় ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের পর রোববারও থমথমে অবস্থা বিরাজ করছে সীমান্তে। চরম আতঙ্কে আছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। এমনকি নিজ জমিতে কৃষিকাজ করতেও ভয় পাচ্ছেন তারা। আমাদের বিডিআর হাঁকায়, ওদের বিডিআর বিএসএফ গ্যাস পর্যন্ত ছাড়ছে। আমরা কি করে চলতে পারি? আমরা বর্ডার চলতে পারবো কি? আমরা আবাদ করি, আমরা মাঠে কাজ করতে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না। কখন কি হয়? গতকালকে যে অন্যায় করেছে, এই অন্যায়ের আমরা বিচার চাই এবং আমাদের ফসলে যে ক্ষতি করেছে আমরা এর ক্ষতিপূরণ চাই। আমরা চাই দুই দেশের কর্তৃপক্ষ মিলে এই একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তবে দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি। কিরণগঞ্জ সীমান্তের একটি গ্রামে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। বিনা প্রয়োজনে সাধারণ নাগরিকদের সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ডিস্ট্রিক্টের বাইরে থেকেও অনেক মানুষ এখানে এসে ভিড় করে, যার ফলে হয়েছে কি আমার এলাকার কৃষকের মারাত্মক ক্ষতি হয়েছে। আপনারা সকলেই শান্ত থাকবেন এবং বিনা প্রয়োজনে জমিতে কাজ না থাকলে অবশ্যই সীমান্ত এলাকায় যাবেন না। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বিজিবি সদস্য। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে।
তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য তো আমরা কাজ করছি এবং বর্ডারে এটাই আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস। বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মত বিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। পরে একাধিকবার পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এত আলোচনা হচ্ছে। তিনি জানান, যে কোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগামীতে সীমান্ত নিয়ে ডিজিএ পর্যায়ে বৈঠক হবে, সেখানে সমাধান উঠে আসবে বলে জানান উপদেষ্টা। পদক্ষেপ তো দেখছেনি, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু গতকাল থেকে সীমান্তে খোঁজ খবর রাখছিলাম। আমরা কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা যারা কালকে আহত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্থানীয়রা বলছেন, যেহেতু ভারতীয় নাগরিকরা প্রায় সময়তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ফসল কেটে নিয়ে যায়, বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালায় এবং কালকে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, এ নিয়ে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কাটেনি। তবে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তের পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে। সীমান্তের যে কোনো সহিংসতা এড়াতে কিন্তু অতিরিক্ত বিজিবির সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং সীমান্তের কাছাকাছি যেন বাংলাদেশি নাগরিকরা যেন না যেতে পারে সে বিষয়টি তারা কিন্তু একেবারে কিন্তু নজরদারি বাড়িয়েছেন। আজকে এ নিয়ে কিন্তু সীমান্তের কাছাকাছি বাখেরআলী বিওপি এলাকাতে কিন্তু একটি আলোচনা সভা করেছে গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা। আমি যদি আপনাকে ভারতীয় গণমাধ্যমের একটু সূত্র দিয়ে যদি বলতে চাই যে ভারতের ওপারে শ্মশানী ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের যে আশপাশে যে বাসিন্দারা আছে তারা কিন্তু বাংলাদেশিদের দিকে কিন্তু বিভিন্ন অস্ত্র এবং ককটেল এবং বিস্ফোরক দ্রব্য এবং ইট পাটকেল নিয়ে কিন্তু তারা কিন্তু মজুদ রেখেছে এবং তারা দাবি করছে বাংলাদেশিদের তারা কিন্তু প্রতিহত করবে। কিন্তু বাংলাদেশিদের দাবি, তারা কিন্তু ভারতের নাগরিকরা কিন্তু বারবার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কিন্তু তারা হামলা চালায়। এই হামলার কারণে কিন্তু বাংলাদেশি নাগরিকরা অত্যন্ত উদ্বেগের সাথে দিন পার করছে। তারা কিন্তু দাবি জানিয়েছেন অবিলম্বে ভারতীয় যারা এই হামলাকারী, যারা গতকালকে যে হামলা চালিয়েছে, তাদের জন্য আসলে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়, তাহলে কিন্তু এই সীমান্তে হত্যা এবং সীমান্তের সহিংসতা কমে আসবে। জি জুটি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমাদের সহকর্মী তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমার সাথে। দেখছেন সংবাদরাত। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক স্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজ হাইকোর্টে জামিন আবেদন করেছেন। আগামীকাল সোমবার শুনানি হতে পারে। আবেদনটি শুনানির জন্য বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতের কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। চিন্ময় দাস গত বছর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন। পরদিন তার করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক
সমন্বয়কারী গোয়েন লুইস। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের সমর্থন চেয়েছেন তিনি। প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার আশ্বাস জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, শেখ হাসিনার ফেরাতে বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে। জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। রোববার সকালে সেনানিবাসে অবস্থিত আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাজোয়া কোরের মাস্টার ওয়ারেন্ট অফিসার মেজর জেনারেল হাবিবুল্লাহকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় সাজোয়া কোরের সব ইউনিট থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করেন। অনুষ্ঠানে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাজোয়া কোরের সব সদস্যের আহ্বান জানান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। ও এর সাথে খাপ খাইয়ে চলতে হলে আমাদেরকেও শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধিবৃত্তীয় এবং কৌশলগতভাবে সকল বিষয়ে সার্বক্ষণিক সচেতনতা ও পেশাগত উৎকর্ষের জন্য সচেষ্ট থাকার বিকল্প নেই। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।